প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাইকে শুভ সকাল। আচ্ছা, গতদিন আমরা তাপমাত্রার স্কেলের বিভিন্ন সম্পর্ক এই পর্যন্ত শেষ করেছিলাম। আমরা আজকে আবার এখান থেকে শুরু করব। আমাদের এটা লেকচার নাম্বার 3। আচ্ছা, তো তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কগুলো আমরা দেখেছি। আচ্ছা, এইটা থেকেই আবার শুরু করার কারণ হচ্ছে একটা প্রশ্ন তোমাদেরকে দিব, সেটা অবশ্য তোমরা চিন্তা করবে, আমি উত্তর আজকে দিব না। তোমরা কমেন্টসে লিখবা যে কে কি বুঝছো, সেটা লিখবা। কেউ না পারলে সেটা কোয়েশ্চেন করবা, আমি কোয়েশ্চেনটা দিচ্ছি। আচ্ছা, আমরা তো অঙ্ক করার সময় দেখেছি যে সাধারণত তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কেলভিন স্কেলেও যা হয় সেলসিয়াস স্কেলেও তাই হয়, তাই না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, কেন তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই হয়? আচ্ছা, এটা আবারও বলছি, তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কেন সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই মান হয়? আচ্ছা, তার আনসারটা তোমরা এখান থেকেই পাবে। আনসারের হিন্টস আমি দিয়ে দিলাম, জাস্ট একটু থিঙ্কিং করো এবং আনসারটা লিখে পাঠাও, বা আনসারটা না বুঝলে কোয়েশ্চেন কমেন্টসে লিখে পাঠাও, আমি অবশ্যই তোমাদের আনসার করে দিব। আচ্ছা, তো আমাদের আজকের টপিকস নষ্ট থার্মোমিটারের তাপমাত্রা নির্ণয়। এখন প্রশ্ন আসছে যে নষ্ট থার্মোমিটারের তাপমাত্রা কেন নির্ণয় করতে হবে? আসলে আমাদের লেখাপড়ার উদ্দেশ্য কি, বিভিন্ন জিনিসগুলো প্রবলেম আসলে কিভাবে সলভ করতে হয়, এই বিষয়টা। তো এই বিষয়টার ক্ষেত্রে ধরো এখন কোনো একটা জায়গায় গেছো, তোমার থার্মোমিটার বা থার্মোমিটারটা আপাতত একটু অকেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে এই তাপমাত্রাটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারবা, তারই ফর্মুলাটাই আমরা এখন একটু শিখে ফেলবো। আচ্ছা, এই ক্ষেত্রে বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে সম্পর্কটা আমরা ব্যবহার করব। সাপোজ এখানে আমি একটু ফর্মুলা লিখি, টপিকসটার নাম দিয়ে দিই একটু। টপিকসটার নাম হচ্ছে নষ্ট থার্মোমিটারের তাপমাত্রা নির্ণয়। আসলে সঠিক তাপমাত্রা নির্ণয় মানে নষ্ট থার্মোমিটারে যে তাপমাত্রা দেখাচ্ছে সেই তাপমাত্রার সঠিক তাপমাত্রা কত হবে সেটা নির্ণয়। এটাও আবার তোমরা বিভিন্ন স্কেলের ক্ষেত্রে নির্ণয় করতে পারবে। তো আমরা একটা দেখাবো, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করব নির্ণয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে এস মাইনাস এম। আচ্ছা, এসটা হচ্ছে সেই নষ্ট তাপমাত্রা বা অজানা তাপমাত্রা বলতে পারো, বা এটাকে নষ্ট তাপমাত্রা বলতে পারো। সেই নষ্ট থার্মোমিটারের ক্ষেত্রে এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট বা বরফ বিন্দু, আর এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট বা স্টিম বিন্দু, আবার হচ্ছে মেল্টিং পয়েন্ট। ইকুয়াল টু, দেখো সেলসিয়াস, এগুলো বিভিন্ন তাপমাত্রার সাথে সম্পর্ক প্রকাশ করে। এটা ধরো যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত ছিল, সি। মেল্টিং পয়েন্ট কত, 0। আচ্ছা, বয়েলিং পয়েন্ট কত, 100, মাইনাস মেল্টিং পয়েন্ট কত, 0। আবার যদি তুমি কেলভিন স্কেলে যাও, কেলভিন স্কেলটা লিখে ফেলো, কে মাইনাস 273। আচ্ছা, 373 মাইনাস কত, 373 মাইনাস হচ্ছে 273 ইকুয়াল টু ফাইনাইট স্কেলের ক্ষেত্রে লিখে ফেলো, f মাইনাস 32 ডিভাইড বাই 212 মাইনাস 32। সো এই ফর্মুলাটাকে আমরা যদি এগুলো একটু বিয়োগ করে লিখে একটু শর্টকাটে লিখতে চাই, সেটা আমাকে একটু মুছে ফেলতে হবে, যেহেতু আমার জায়গা শর্ট। আচ্ছা, আমি মুছে ফেলছি, তোমরা একটু মাথায় রাখবে, ইকুয়েশনটা তোমরা একটু খাতায় লিখে রাখবে। আচ্ছা, আমি একটু মুছে এখানেই করে ফেলতে পারি অবশ্য। আচ্ছা, এই জায়গাগুলো একটু মুছে ফেলি। দেখো এইখানে যেহেতু 0, ওটা তার দরকার নেই, সেহেতু এখানে আমরা লিখতে পারি 100, ওই যে ব্যবধানটা বিয়োগফল, আর এটা হচ্ছে 100, আর এখানে হচ্ছে 180, 180। আচ্ছা, আমরা এই ফর্মুলা ইউজ করে সাধারণত একটা নষ্ট থার্মোমিটারের তাপমাত্রাও নির্ণয় করতে পারি। আচ্ছা, নষ্ট থার্মোমিটার কেন বলছি বারবার, ওই নষ্ট থার্মোমিটার, ধরো যে থার্মোমিটার নষ্ট হয়ে গেছে কিন্তু তোমার সঠিক টেম্পারেচার দরকার, ওই থার্মোমিটার দিয়ে তোমার সঠিক টেম্পারেচার দরকার, তো সেই টেম্পারেচারটা কীভাবে নির্ণয় করবো, এটাই হচ্ছে তার ফর্মুলা। আচ্ছা, তাহলে এখন
নষ্ট থার্মোমিটারের তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা শিখে ফেললাম। ফর্মুলাটা একটু ভালো করে লিখে ফেলো, তোমার খাতায় লিখে ফেলো। আচ্ছা, এই সংক্রান্ত এখানে কোনগুলা কি সেটা একটু লিখে দিই। এস মানে হচ্ছে নষ্ট থার্মোমিটারের তাপমাত্রা, নষ্ট থার্মোমিটারের তাপমাত্রা। আচ্ছা, এম মানে হচ্ছে নষ্ট থার্মোমিটারের ক্ষেত্রেই এম ও বি ইকুয়াল টু নষ্ট থার্মোমিটারের ক্ষেত্রে বরফ বিন্দু ও স্টিম বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো এস হচ্ছে নষ্ট থার্মোমিটারের তাপমাত্রা, এম ও বি হচ্ছে নষ্ট থার্মোমিটারের ক্ষেত্রে বরফ বিন্দু ও স্টিম বিন্দু। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে একটা প্রবলেম করি। তাহলে প্রবলেমটা করলে আমার মনে হয় তোমরা আরো ভালো বুঝতে পারবে। তাহলে প্রবলেমটা আমি লিখে দিচ্ছি, তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা প্রমাণ চাপে গলিত বরফে 2 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। আচ্ছা, থার্মোমিটারটি 30 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে থার্মোমিটারটি 30 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত? এই হচ্ছে আমাদের প্রবলেমটা আমি আবারও একটু পড়ে দিচ্ছি। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা প্রমাণ চাপে গলিত বরফে 2 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। আচ্ছা, থার্মোমিটারটি 30 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত? আচ্ছা, তাহলে এখন এটা কেন নষ্ট সেটা আমি একটু বলি। সাধারণত গলিত বরফের তাপমাত্রা কত হওয়ার কথা? ও ভালো কথা, তোমরা দেখতেই পাচ্ছ এটা কোন স্কেলে দেওয়া আছে? সেলসিয়াস স্কেলে দেওয়া আছে। সো আমাদের চিন্তা করতে হবে সবকিছু সেলসিয়াস স্কেলের ক্ষেত্রেই। তাহলে গলিত বরফে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হয়? আমরা জানি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হওয়ার কথা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হয়েছে কত? 2 ডিগ্রি সেলসিয়াস। আবার শুষ্ক বাষ্পে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হওয়ার কথা কত? তাপমাত্রা হওয়ার কথা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের হয়েছে কত? 98 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বুঝতেই পারছো থার্মোমিটার একটি ত্রুটিপূর্ণ। আর এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়েই আমরা একটা স্থানের তাপমাত্রা পেয়েছি 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই স্থানের প্রকৃত তাপমাত্রা কত হবে? এটা কোন স্কেলে নির্ণয় করব? এটা আমরা হচ্ছে সেলসিয়াস স্কেলে, যেহেতু রিডিংগুলো সব সেলসিয়াসে দেওয়া আছে সেই হিসেবেই আমরা বুঝলাম এটা নির্ণয় করতে হবে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। আচ্ছা,
তাহলে আমরা সলিউশন করা শুরু করে দিই। আচ্ছা, তো পার্টগুলো তোমরা যারা, আবারও বলছি, তোমরা যারা ম্যাথমেটিক্সটা বুঝতে পেরেছো তারা করে ফেলো, করে আমার সাথে মিলিয়ে নিবা, আর যারা বুঝতে পারোনি তারা আমাকে ফলো করো। আচ্ছা, প্রবলেমের সলিউশন করব আমরা এখন। এখানে এখানে এস এস এর মান কত দেওয়া আছে এখানে। আচ্ছা, আমরা জানি এটা ফর্মুলা কি হবে, আমরা জানি এটার ফর্মুলা হবে এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম ইকুয়াল টু, যেহেতু সেলসিয়াস স্কেল নির্ণয় করতে বলছে তাই আমরা সেলসিয়াস স্কেল দিয়ে নির্ণয় করব, সেটা হচ্ছে সি ডিভাইড বাই 100। ওকে, আচ্ছা এখন দেখো, এখন যদি আমরা একটু কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। আমি একটু সংক্ষেপে লিখবো, আমি বাংলায় কথাগুলো আমি বলে দিচ্ছি। তাহলে এখানে নষ্ট থার্মোমিটারের পার্ট কত দেওয়া ছিল, নষ্ট থার্মোমিটারের পার্ট দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এস ইকুয়াল টু কত, 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো ওই নষ্ট থার্মোমিটারের ক্ষেত্রে বরফ বিন্দু কত দেওয়া ছিল, এম এর মান দেওয়া ছিল হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। বয়লিং পয়েন্ট দেওয়া ছিল বি ইকুয়াল টু 98 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন প্রকৃত তাপমাত্রা সি ইকুয়াল টু ওয়াট। আচ্ছা, তাহলে এখানে মানগুলো বসিয়ে ফেলি, মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে। আচ্ছা, তোমরা সিটা আগে বের করে রাখতে পারো সাজিয়ে, যেহেতু সি এর মানটাই আমাদের নির্ণয় করতে হবে তাই আমরা সিটা আগে সাজিয়ে রাখলাম। তাহলে এস মাইনাস এম ডিভাইড বাই বি মাইনাস এম ইন্টু 100। আচ্ছা, ভালো কথা, তাহলে আমরা এটা একটু বসিয়ে ফেলি। এস এর মান হচ্ছে 30, মাইনাস এম এর মান হচ্ছে 2, আচ্ছা বি এর মান 98, মাইনাস এম এর মান হচ্ছে আবার 2 ইন্টু 100। আবারও বলছি, এটা সেলসিয়াসে বের হবে কারণ যেহেতু রিডিং গুলো সেলসিয়াসে দেওয়া আছে আর আমরা ফর্মুলাটা ইউজ করছি সেলসিয়াসের ফর্মুলা। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করে ফেলো, এটা ক্যালকুলেট করলে আমাদের যে আনসার আসবে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত তাপমাত্রা। আচ্ছা, তো আশা করি ম্যাথমেটিক্সটা বুঝতে পেরেছো। তোমরা এই ধরনের ম্যাথমেটিক্স কেলভিন স্কেলের ক্ষেত্রেও বের করতে পারো, বা দেওয়া থাকলে করতে পারো, বা দেওয়া আছে বইতে, তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে কোনো ম্যাথমেটিক্স নিয়ে কোনো প্রবলেম হলে সেটা ছবি তুলে সেই ছবিটাই কমেন্টসে পাঠিয়ে দিবে, আমি তোমাদের ম্যাথমেটিক্সগুলো প্রবলেম করে দেওয়ার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই যে যা পড়লাম এখন থেকে, সেই প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত আমরা যা পড়লাম, এটা আসলে আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট অংশ। আচ্ছা, এর আগের দিনে আমি বলেছিলাম যেহেতু আমাদের অধ্যায়ের নাম তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার সূত্র কিন্তু আছে 3টা। শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা আসলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা থার্মোমিটার সংক্রান্ত আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। আমরা চলে যাব আমাদের বইয়ের সেকেন্ড টপিক্সের নাম হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমরা এটা টপিকসটাকে লিখে ফেলি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, টপিকস লিখলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুরু করার আগে দুইটা ডেফিনেশন আমাদেরকে আগে জানতে হবে। এক হচ্ছে সিস্টেম কাকে বলে, সিস্টেম কি জিনিস, দুই হচ্ছে পরিপার্শ্ব কি জিনিস, আচ্ছা, সিস্টেম কি জিনিস। আচ্ছা, ধরো প্রকৃতিতে কোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা পুরো এনভায়রনমেন্টকে নিতে পারি না, আমরা পুরো এনভায়রনমেন্টকে নিতে পারি না, আমরা এনভায়রনমেন্টের একটা অংশ আমাদের এক্সপেরিমেন্টের অংশ হিসেবে বিবেচনা করি। যেমন গ্যাস ভর্তি একটি বেলুন একটা সিস্টেম হতে পারে, গ্যাস ভর্তি একটা রুম একটা সিস্টেম হতে পারে।
তারপরে গ্যাস ভর্তি সিলিন্ডার, আমরা গ্যাস ভর্তি সিলিন্ডার সবাই দেখেছি। সো এই গ্যাস ভর্তি সিলিন্ডার হচ্ছে আমাদের একটা সিস্টেম হতে পারে, অর্থাৎ আমরা এক্সপেরিমেন্টের জন্য যে অংশটুকু বিবেচনা করি সেই অংশটুকুকেই বলা হয় হচ্ছে সিস্টেম। ঠিক আছে, আর সিস্টেম, তাহলে আমরা সিস্টেমটা শিখে ফেললাম। সিস্টেম তাহলে পরিপার্শ্ব কি জিনিস? সিস্টেম ছাড়া বাকি সব কিছুই হচ্ছে আমাদের পরিপার্শ্ব। সিস্টেম ছাড়া বাকি সব কিছুই হচ্ছে আমাদের পরিপার্শ্ব, অর্থাৎ সিস্টেমের চারিদিকে, সিস্টেমের চারপাশে যে বায়ুমণ্ডল রয়েছে, যা রয়েছে সবই হচ্ছে আমাদের পরিপার্শ্ব। তাহলে আবার একটু ভালো করে দেখো, সিস্টেম এবং হচ্ছে পরিপার্শ্ব। তাহলে সিস্টেম কি? আমরা আমাদের এক্সপেরিমেন্টের জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরিবেশের যে অংশটুকুকে বিবেচনা করি সেই অংশটুকুকে বলা হয় হচ্ছে সিস্টেম, আর হচ্ছে সিস্টেম ব্যতীত বাকি সব কিছুই হচ্ছে পরিপার্শ্ব। আচ্ছা, কেন সিস্টেম কথাটা বললাম, সিস্টেমের ডেফিনেশন কেন দিলাম? কারণ এরপরে আমরা যত আগাবো, সামনে আগাবো, সবসময় দেখতে পাবো একটা কথা আমি বারবার বলবো, সেটা হচ্ছে সিস্টেম পরিপার্শ্ব, সিস্টেম পরিপার্শ্ব। তো সিস্টেম এবং পরিপার্শ্বের ডেফিনেশন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা হয়তো ওগুলো ভালো করে বুঝতে পারবো না। তো আশা করি এখন তোমরা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তো গ্যাস ভর্তি একটি সিলিন্ডার হচ্ছে আমাদের সিস্টেম। বা এখনো যদি কল্পনা করতে না পারো তাহলে একটু এদিকে তাকাও, ধরো যে এটা হচ্ছে আমাদের একটা অবশ্যই বায়ুরোধী, এর ভেতরে গ্যাস রয়েছে, বায়ুরোধী একটা সিলিন্ডার, এবং এই সিলিন্ডার আর এটা হচ্ছে পিস্টন। সো এই জিনিসটাকে আমরা বলতে পারি একটা সিস্টেম। এই গ্যাস ভর্তি এই সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। এর ভেতরে অবশ্যই গ্যাস রয়েছে, সিস্টেম, আর এই বাইরের অংশ হচ্ছে পরিপার্শ্ব, বাইরের অংশ হচ্ছে পরিপার্শ্ব। ঠিক আছে, তাহলে আশা করি এখন বুঝতে পেরেছো। আচ্ছা, তো তারপরে দেখো সিস্টেমের আবার প্রকারভেদ আছে। সিস্টেম, এই সিস্টেম আবার 3 প্রকার। সিস্টেম নিয়ে আমরা আবার একটু আলোচনা করি। এই সিস্টেম হচ্ছে 3 প্রকার। সিস্টেম 3 প্রকার। কি কি? এক নম্বরে আছে হচ্ছে উন্মুক্ত সিস্টেম, সিস্টেম 2 নম্বরে আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখছি, মাঝখানে আর কথাবার্তা লিখবো। বদ্ধ সিস্টেম, আর 3 নম্বরে হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। ঠিক আছে, তাহলে উন্মুক্ত সিস্টেম জিনিসটা কি? উন্মুক্ত সিস্টেম হচ্ছে যে সিস্টেম থেকে পরিপার্শ্বের সাথে, অর্থাৎ এখানে আদান প্রদান হবে কার সাথে? পরিপার্শ্ব থেকে সিস্টেমে হবে, সিস্টেম থেকে পরিপার্শ্বে হবে। অর্থাৎ যে সিস্টেম থেকে পরিপার্শ্বের সাথে ভর এবং শক্তি, ভর ও শক্তি উভয়ই আদান প্রদান করে, অর্থাৎ যে সিস্টেমে পরিপার্শ্বের সাথে ভর ও শক্তি উভয়ই আদান প্রদান করে সেই সিস্টেমকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। আচ্ছা, এরপরে আসো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমে শুধু শক্তি আদান প্রদান করে, একে বলা হয়, এই ধরনের সিস্টেমকে বলা হয় বদ্ধ সিস্টেম। আচ্ছা, বিচ্ছিন্ন সিস্টেমটা তাহলে কি? যে সিস্টেম পরিপার্শ্বের সাথে কোনো কিছুই আদান প্রদান করে না, ভর ও শক্তি কোনটি আদান প্রদান করে না, সেই ধরনের সিস্টেমকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, এগুলো এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে। তাহলে আমরা আবার একটু পড়ি। উন্মুক্ত সিস্টেম কোনগুলো? যেখানে পরিপার্শ্বের সাথে ভর এবং শক্তি উভয়ই আদান প্রদান করে। বদ্ধ সিস্টেম কোনটি? বদ্ধ সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিপার্শ্বের সাথে শুধু শক্তির আদান প্রদান করে
কিন্তু ভরের আদান প্রদান করে না তাকে বলা হয় বদ্ধ সিস্টেম। আচ্ছা, বিচ্ছিন্ন সিস্টেমটা কি? বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে যে সিস্টেম ভর ও শক্তি কোনটি আদান প্রদান করে না, অবশ্যই পরিপাশের সাথে কোনটি আদান প্রদান করে না, তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃতি দিয়েছেন দুইজন ব্যক্তি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি দিয়েছেন দুইজন ব্যক্তি। আচ্ছা, প্রথমে 1 নম্বরে জুলের বিবৃতি, জুলের সূত্র। জুলের সূত্র বিজ্ঞানী জুল কি বলেছেন? বিজ্ঞানী জুল বলেছেন যখন যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে কাজে বা তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা হয়। আবার বলছি, যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে কাজে এবং তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা হয় তখন তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হয়। আবার বলছি, যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে ও তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা হয় তখন তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হয়। আচ্ছা, যদি আমরা যান্ত্রিক শক্তিতে পরিণত কাজকে যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি এবং তাপকে যদি আমরা কিউ দ্বারা প্রকাশ করি তাহলে জুলের সূত্র অনুযায়ী আমরা পাবো হচ্ছে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, বা এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ। এখানে যে একটা সমানুপাতিক ধ্রুবক, এই জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা, তো এই ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের বিবৃতি। এবার আমরা চলে যাব ক্লসিয়াসের বিবৃতি। তাপগতিবিদ্যার ক্ষেত্রে ক্লসিয়াসের বিবৃতি। আচ্ছা, বিজ্ঞানী জুল কই বলেছিল? বিজ্ঞানী জুলের সূত্র অনুযায়ী সহজ কথা হচ্ছে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক, বা আমরা বলতে পারি যে পরিমাণ তাপ দিব সেই পুরো পরিমাণটাই কাজে রূপান্তরিত হবে, তাই বলেছিল জুল। কিন্তু বিজ্ঞানী ক্লসিয়াস কি বলেছেন? বিজ্ঞানী ক্লসিয়াস বলেছেন না, আমরা যে পরিমাণ তাপ দিব তার পুরোটাই কাজে পরিণত হবে না। বিজ্ঞানী ক্লসিয়াস বলেছেন আমরা কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ দিব তার একটা অংশ সিস্টেমের অণুগুলোর অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদন করবে। আচ্ছা, আমি আবারও বলছি ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতি হচ্ছে যখন কোনো সিস্টেমে তাপ প্রদান করা হয় সেই তাপের কিছু অংশ সিস্টেমের অণুগুলোর অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে এবং বাকি অংশ অভ্যন্তরীণ কাজ সম্পাদন করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি জুলের বিবৃতি অনুযায়ী আমরা যদি সিস্টেমে প্রযুক্ত তাপকে ডেল কিউ দ্বারা প্রকাশ করি এবং অন্তঃস্থ শক্তির বৃদ্ধিকে যদি আমরা ডেল ইউ দ্বারা প্রকাশ করি, আচ্ছা আমি একটু লিখেই দিচ্ছি, ডেল কিউ হচ্ছে সিস্টেমে প্রযুক্ত তাপ। আচ্ছা, ডেল ইউটা কি? ডেল ইউ হচ্ছে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি, আর ডেল ডাব্লিউ হচ্ছে বাহ্যিক কাজ। তাহলে যদি এগুলোই হয়, মানে ডেল কিউ দ্বারা সিস্টেমের প্রযুক্ত তাপকে প্রকাশ করি, ডেল ইউ দ্বারা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি প্রকাশ করি এবং ডেল ডাব্লিউ দ্বারা যদি বাহ্যিক কাজ সম্পাদিত হয়েছে প্রকাশ করি, তাহলে ক্লসিয়াসের বিবৃতি অনুযায়ী আমরা এই ফর্মুলাটাকে লিখতে পারি। ক্লসিয়াসের বিবৃতি অনুযায়ী এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি
ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আচ্ছা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত ক্লসিয়াসের বিবৃতি। না, এখানেই শেষ হয়নি। এখানে আমরা যে তাপের পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা কখনো ধনাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে। আবার আমরা যে অন্তঃস্থ শক্তি দেখছি সেটাও কখনো ধনাত্মক হতে পারে, কখনো আবার ঋণাত্মক হতে পারে। আমরা এখানে যে ডি ডাব্লিউ বা সম্পাদিত কাজ দেখছি সেটাও কখনো ধনাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে। এখন আমাদের দেখতে হবে কোনটা কখন ধনাত্মক, কোনটা কখন ঋণাত্মক। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে পরিপার্শ্ব। ডিয়ার বয়েজ, একটু ভালো করে একটু খেয়াল করে শোনো। আচ্ছা, যখন সিস্টেম তাপ গ্রহণ করে, তাহলে সিস্টেম কার কাছ থেকে তাপ গ্রহণ করবে? সিস্টেম তাপ গ্রহণ করবে পরিপার্শ্ব থেকে। আবার সিস্টেম কাকে তাপ দেবে? সিস্টেম তাপ দেবে হচ্ছে পরিপার্শ্বকে। এটা একটু মাথায় রেখেই তোমরা লেকচারটা একটু শোনার চেষ্টা করো। সেটা হচ্ছে আমরা যখন সিস্টেম যখন তাপ গ্রহণ করে বা সিস্টেমে যখন তাপ প্রদান করা হয় তখন ডিকিউ হচ্ছে ধনাত্মক। ঠিক আছে? আচ্ছা, সিস্টেম যখন তাপ বর্জন করে বা সিস্টেম যখন পরিপার্শ্বকে তাপ দেয় তখন ডিকিউ হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে? আচ্ছা, আমি আবারও বলবো, আমি আগে একবার একটু বলে নিই। আচ্ছা, ধনাত্মক। আচ্ছা, অন্তঃস্থ শক্তি যদি বৃদ্ধি পায়, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, আর অন্তঃস্থ শক্তি হ্রাস পেলে ডিইউ ঋণাত্মক। ঠিক আছে? আমি আবার বলছি, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, আর অন্তঃস্থ শক্তি হ্রাস পেলে ডিইউ ঋণাত্মক। ঠিক আছে? আচ্ছা, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, বা সহজ কথা হচ্ছে সিস্টেম যদি কাজ সম্পাদন করে, সিস্টেম কার উপর কাজ সম্পাদন করবে? সিস্টেম পরিপার্শ্বের উপরে কাজ সম্পাদন করবে। তো সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে ডিডব্লিউ হচ্ছে ধনাত্মক, আর সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে সিস্টেমের উপর কাজ কি করবে? পরিপার্শ্ব করবে। পরিপার্শ্ব সিস্টেমের উপর যদি কাজ করে, পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করে বা সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে ডিডব্লিউ হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে বয়েস? আমি আবারও বলছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এখানে ডিকিউ বা তাপ, প্রযুক্ত তাপ। আচ্ছা, প্রথম আমরা তাপ হিসেবে চিন্তা করি। আচ্ছা, সিস্টেম যদি তাপ গ্রহণ করে বা সিস্টেমে যদি তাপ প্রদান করা হয় তাহলে ডিকিউ ধনাত্মক, আর সিস্টেম যদি তাপ বর্জন করে বা সিস্টেম যদি তাপ হারায় তাহলে ডিকিউ হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, এরপরে আসো, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, অন্তঃস্থ শক্তি হ্রাস পেলে ডিইউ ঋণাত্মক। আচ্ছা, তারপর সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে ডিডব্লিউ ধনাত্মক, সিস্টেমের ওপর কাজ সম্পাদিত হলে ডিডব্লিউ ঋণাত্মক। তাহলে এই ধনাত্মক ঋণাত্মকগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। এগুলো এমসিকিউতেও আসে, অনেক সময় সিকিউ এর 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রেও এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের সূত্র দিয়ে অঙ্ক চলে আসে, আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। কখন প্লাস হচ্ছে প্লাস মাইনাস, এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তো আসলে এই সংক্রান্ত আরেকটা ফর্মুলা, আরেকটা প্রবলেম আমরা দেখে আসি। তাহলে এই সংক্রান্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত প্রবলেম। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত প্রবলেম হচ্ছে, প্রবলেমগুলো একটু লিখে ফেলো। একটি সিলিন্ডারে ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর বেশের উপর 200 জুল কাজ সম্পাদনের সময়
সম্পাদনের সময় পরিবেশ থেকে থেকে 500 জুল তাপ শক্তি 500 জুল তাপ শক্তি শোষণ করে। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করে। তাহলে প্রবলেমটা আমরা আবার একটু দেখে ফেলি। একটি সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 জুল কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপশক্তি শোষণ করে। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা একটু দেখি কে কাজ করছে, মানে কে কার উপর কাজ করছে বা কে তাপ নিচ্ছে কে তাপ দিচ্ছে সেটা একটু আমরা একটু ভালো করে খেয়াল করি এখান থেকে। আচ্ছা, গ্যাস কোথায় থাকে? সিস্টেমের ভেতরে। তার মানে গ্যাসের কথাটা যখন বলা হয়েছে তার মানে কিসের কথা বলা হয়েছে? সিস্টেমের কথা বলা হয়েছে। তার মানে সিস্টেম পরিবেশের উপরে কাজ সম্পাদন করে। কত জুল একটু পরে আসতেছে। তাহলে সিস্টেম পরিবেশের উপরে কাজ সম্পাদন করে। সিস্টেম পরিবেশের উপরে কাজ সম্পাদিত করে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? কাজ ধনাত্মক না ঋণাত্মক? সিস্টেম যদি পরিবেশের উপর কাজ সম্পাদিত করে তাহলে কাজের পরিমাণ হবে ধনাত্মক। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন দেখো সিস্টেম পরিবেশের উপরে 200 জুল কাজ সম্পাদন করে, তার মানে এই 200টা কি হবে? ধনাত্মক হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপশক্তি শোষণ করে। কে 500 জুল তাপশক্তি শোষণ করে? এই কোশ্চেন থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কে তাপশক্তি শোষণ করে? গ্যাস তাপশক্তি শোষণ করে। তার মানে গ্যাস মানে কি? আবার বলছি গ্যাস মানে এখানে কি? সিস্টেম। তাহলে সিস্টেম তাপশক্তি শোষণ করে বা সিস্টেম তাপশক্তি শোষণ করে মানে কি? সিস্টেম তাপ গ্রহণ করে। সিস্টেম যদি তাপ গ্রহণ করে বা পরিপার্শ্ব যদি সিস্টেমের উপরে তাপ দেয় তাহলে সেই তাপটা কি হয়? সেই তাপটা হয় হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাস পরিবেশ থেকে 500 জুল তাপশক্তি শোষণ করে। তার মানে যেহেতু সিস্টেম তাপশক্তি শোষণ করে তাহলে এই গৃহীত তাপটাও হবে হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা এবার একটু ম্যাথমেটিক্সটা সলভ করে ফেলি। তাহলে এখানে কি কি ছিল? এখানে কাজটা ছিল dw ইকুয়াল টু ধনাত্মক, হ্যাঁ ধনাত্মক ঋণাত্মক এগুলো লিখে দেওয়াটা ভালো। আর কি পরিমাণ কাজ ছিল? 200 জুল কাজ। তাহলে 200 জুল কাজ আর কি পরিমাণ তাপ শক্তি গ্রহণ করেছে? dq